রাত 10টায় হাতে পার্সেল নিয়ে বাড়ি ফিরল ইমতিয়াজ। এই নাও। এটা কি? তোমার জন্য খাবার। কে আনতে বলেছে? আমি তো খেয়ে নি। ব্যাপার না, অল্প একটু খাও। ইমতিয়াজের জোড়াজড়িতে পার্সেলটি খুলল ইরা। খুলেই রাফিয়ে উঠল তেলাপোকা শব্দ করে হেসে উঠল ইমতিয়াজ। এটা শুধুমাত্র তার প্রিয়তমাকে একটু হাসানোর চেষ্টা। এ নিয়ে ইরা ইমতিয়াজকে হাজারটা বকা দিল, ইমতিয়াজ শুধু হেসেই গেল। তাকে বকাবকি করে যদিও ইরাবতী একটু শান্তি পায়। পরের দিন ইরাকে নিয়ে ঘুরতে গেল ইমতিয়াজ, তাও ইরার মন ভালো হলো না। হঠাৎ একটা দোকানের সামনে এসে থামলো সে। আমাকে একটা ছুরি কিনে দিন, খুব ভালো দেখে। ছুরি দিয়ে কি করবে? এটা সব সময় সাথে রাখা দরকার, কিছু অমানুষদের থেকে নিজেকে রক্ষা করার জন্য। বউয়ের বুদ্ধি আছে মানতে হবে। মুচকি হেসে ভালো দেখে একটা ছুরি কিনে দিল ইমতিয়াজ। কে বলতে পারে এই ছুরিকাঘাতে আমার হাতেই আপনার মৃত্যু হলো? বনানীর ধাবা রেস্তোরাঁয় খেতে গেল দুজন। হঠাৎ একটা চেয়ার চোখে আটকে গেল ইরার। জামি একটা মেয়ের সাথে খুব হেসে হেসে কথা বলছে। জামিকে দেখেই মৌমিতার কথাগুলো কানে বাজতে লাগলো। অহনা আপার সমস্ত শরীরে আঁচড়ের দাগ, কোথাও কোথাও তো আবার পোড়া পোড়া দাগ। এতটাই খারাপ অবস্থা, জমি ভাই তাকে বিক্রি করে দিয়েছিল। খাবার অর্ডার দিল ইমতিয়াজ। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো ইরা। মাথায় তার খুন চেপে গেছে। দৌড়ে গিয়ে জামির সামনে দাঁড়িয়ে ছুরি দিয়ে এলো পাথারি আঘাত করতে থাকে। এই পরিস্থিতির জন্য কেউই প্রস্তুত ছিল না। ইরাকে আটকানোর বদলে সবাই অবাক চোখে তাকিয়ে রইল। ফ্লোরে লুটিয়ে পড়লো জামি। ধীরে ধীরে চোখ দুটো বন্ধ হয়ে আসছে তার। পাশে থাকা মেয়েটি ভয়ে পালিয়ে গেল। কেউই এগিয়ে আসছে না। ইমতিয়াজ এসে ইরাকে নিয়ে দ্রুত এই জায়গা ত্যাগ করলো। যেতে যেতে সেলিম খানকে কল করে ইমতিয়াজ বার কয়েক ফোন করার পর কল রিসিভ করে সেলিম। ইরার মধ্যে কোনো ভাবান্তর নেই। হ্যালো পাপা, কোথায় তুমি? আমি তো অফিসে। তোমার গলা এমন অস্থির শোনাচ্ছে কেন? পাপা, বনানীর ধাবা রেস্তোরাঁয় একটা মার্ডার হয়ে গেছে। তো তোমার কি? পাপা, খুনটা আমিই করেছি। অবাক হয়ে তাকালো ইরা। কেন ইমতিয়াজ? পাপা, সেসব পরে বলবো। আপাতত তুমি ব্যাপারটা সামলে নাও। ঠিক আছে, আমি দেখছি। কিছুদিন তোমার গা ঢাকা দিয়ে থাকো। কল কেটে দিল ইমতিয়াজ। ইরাবতী, এটা তুমি কেন করলে? কেন, ভয় হচ্ছে আপনার? সে তো হবেই। মার্ডার করেছো তুমি, বুঝতে পারছো? হ্যাঁ আমি জানি। ও হ্যালো কেন খুন করলে জামি। সেটা আমাকে বলতে পারতে, আমি এর কোনো ব্যবস্থা করতে পারতাম। এখন জনগণ তোমায় পেলে মেরে ফেলবে। তো ইরা আহমেদ এসব ভয় পায় না। রাতের আধারে চোরের মতো না মেরে প্রকাশ্যে মারতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। চলো বাড়ি চলো। না, তো কি করবে? আমি আমাদের বাড়ি যাব এখন দিদির কাছে। ইতিমধ্যে সকল যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে গেছে জামির ব্যাপারটা। ঢাকা বনানী ধাবা রেস্তোরাঁয় ছুরি দিয়ে এক যুবককে হত্যা। সিসিটিভি ফুটেজ থেকে মুহূর্তেই সেই দৃশ্য ভাইরাল। ব্যাপারটা ধামাচাপা দিতে পারছে না সেলিম খান। বাড়ি গেল ইরা। বাইরেই দাঁড়িয়ে আছে ইমতিয়াজ। তাদের দিকে একবারও ফিরে তাকায়নি আফসানা আহমেদ। দিদি, ইরা, ইরা, তুই এটা কি করলি? ও তাহলে আমি আসার আগেই সব জেনে গেছো? হ্যাঁ, সব জায়গায় ছড়িয়ে পড়েছে এই কথা। এখন তোর কি হবে ইরা? গ্রামের কেউ দেখলে তো তোকে আস্ত রাখবে না। কেউ দেখবে না? এই যে আমি বোরকা পরে এসেছি, তাছাড়া আমার কি হবে সেটা নিয়ে আমি ভাবি না আর। যে তোর জীবন নষ্ট করে দিয়েছে, আমিও তার জীবন শেষ করে দিয়েছি, এতেই শান্তি। কিন্তু আমার প্রথম ধর্ষণকারীর কি কোনো শাস্তিই হবে না? সে তোর স্বামী, তার ছাড় পাওয়ার কি এটাই একমাত্র কারণ? সে তো দ্বীপে ঘুরে বেড়াচ্ছে। সব থেকে বড় পাপিষ্টা তো সে, কারণ সে একজনের জীবন না, আমার মতো এমন অনেকের জীবন নষ্ট করে দিয়েছে। দিদি, সে পরিবর্তন হয়ে গেছে, এখন আর আগের মতো নেই। সে পরিবর্তন হবার মতো লোক না ইরা। না দিদি, সে আমার জন্য সব ছেড়ে দিছে। সে আমায় খুব ভালোবাসে। জামির ভালোবাসায় কি কোনো কমতি ছিল ইরা? তখন কি একবারের জন্যেও মনে হয়েছিল তার এগুলো অভিনয়?
কিছু মানুষ কখনো বদলাবার নয় ইরা। বিশ্বাস করিস না ওকে, ঠকে যাবি তুই, পস্তাতে হবে তোকে। কিছু ছেলে খুব নিখুঁত অভিনয় করতে পারে, এদের ফাঁদে পা দিস না। তখনই ঘরে প্রবেশ করে ইমতিয়াজ। কি? ইরা, এতক্ষণ ধরে আমি বাইরে অপেক্ষা করছি। কথা বলতে বলতে অহনার দিকে চোখ গেল ইমতিয়াজের, পরক্ষণেই আবার ইরার দিকে তাকালো। তিনজনই মুখোমুখি হয়ে আছে। আমাকে চিনতে কষ্ট হচ্ছে না তো ইমতিয়াজ? ইমতিয়াজ অস্পষ্ট স্বরে অহনা বলে উঠল। যাক, তাহলে চিনতে পেরেছ। এবার বলো তো আমি ইরার কে হই? ইমতিয়াজ ইরার দিকে তাকালো। আমি ওর বড় বোন হই। ইমতিয়াজ শুকনো ঢোক গিলল। এবার তার ইরাবতী সবকিছু জেনে যাবে না তো? সে তার ইরাবতীকে চিরতরে হারিয়ে ফেলবে না তো? ইরার চোখে খারাপ হয়ে যাবে না তো? মনে এক অদ্ভুত ভয় গ্রাস করলো। খাট থেকে উঠে ইমতিয়াজের গালে থাপ্পড় বসিয়ে দিল অহনা। শয়তান, আমার জীবন নষ্ট করে শান্তি হয়নি তোর? এখন আমার বোনের জীবন নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছিস? অহনা, ওদের চলে যেতে বল। যখন তখন গ্রামের কেউ এসে যেতে পারে, তখন কেলেঙ্কারি বেজে যাবে। আমি তো আর কারোর খারাপ চাইতে পারি না। না মা, আমি ইরাকে কোথাও যেতে দিব না। এই শয়তানের কাছে তোর নাই। ইমতিয়াজ অহনার পায়ে পড়ে গেল। দিদি, আমাকে মাফ করে দিন। দেখুন, মানুষ মাত্রই তো ভুল। আমিও ভুল করেছি, কিন্তু বিশ্বাস করুন, এখন আমি এসব ছেড়ে দিচ্ছি। এখন আর আমি আগের ইমতিয়াজ নই। আমাকে কি মাফ করা যায় না? অহনা ঝাড়ি মেরে নিজের পা ছাড়িয়ে নিল। অহনা, আমি তোকে কিছু বলেছি। ইমতিয়াজ, আপনি চলেন। ইরা, তুমি দিদিকে বলো না আমায় ক্ষমা করে দিতে। তোমার ভুলের কোনো ক্ষমা হয় না ইমতিয়াজ। ইরা, তুমি আমায় ভুল বোঝো না। দুজনেই আবার রওনা হলো খানবাড়ির উদ্দেশ্যে। ইরাবতী, সরি। কেন? দিদির সাথে যেটা হয়েছে তার জন্য সত্যি আমি অনুতপ্ত। মুচকি হাসলো ইরা। বাড়ি যেতেই সবার হাজারটা প্রশ্ন। ইরা কেন খুন করলো? ওর সাথে ইরার কী সম্পর্ক? বড়মা, খুনটা আমিই করেছি। সিসিটিভি ফুটেজে স্পষ্ট ইরাকে খুন করতে দেখা গেছে ইমতিয়াজ। বোরকা খুলে ফেললো ইরা। সারা শরীর রক্তে জবুথুবু তার। জামা কাপড় চেঞ্জ করে এসো ইরা। কাপড় চেঞ্জ করতে ওয়াশরুমে গেল ইরা। ইমতিয়াজ দ্রুত লাগেজ গুছিয়ে নিল। আমাদের এক্ষুনি বের হতে হবে ইরা। চিঠিগুলো নিয়েছেন তো? তাহলে চলুন। আজ এ বাড়ি ছেড়ে যেতে কেমন যেন কষ্ট হচ্ছে ইমতিয়াজের। বারবার কেন জানি মনে হচ্ছে আর ফেরা হবে না এই নিরে। দু হাত দিয়ে রুষা ঈশাকে জড়িয়ে ধরে কপালে দুটো চুমু খেলো। ভালো থাকিস পাগলি, ঝগড়া করিস না তোরা। আমি চলে যাচ্ছি। ভাইয়া কয়েকদিন পরেই তো ফিরে আসবি। এমন ভাব করছিস যেন সারা জীবনও আর ফিরবি না। মুচকি হাসলো ইমতিয়াজ। ইরাবতীর চোখে আমি প্রতিশোধের আগুন দেখতে পাই। রুষা হয়তো জামির মতো আমাকে এমনভাবে মরতে হবে। বড় মাকে জড়িয়ে ধরলো ইমতিয়াজ। বড় মা, আমার জন্য দোয়া কইর। যা বাবা, খুব তাড়াতাড়ি আসবি, তুই চিন্তা করিস না, তোর বাবা সব ব্যবস্থা করবে। আমি যাচ্ছি মা, আপনার সাথে যা করেছি তার জন্য মাফ করবেন। এই প্রথম উর্মিমালাকে মা বলে সম্বোধন করলো ইমতিয়াজ। ছেলেকে আর ধরে রাখতে পারলেন না উর্মিমালা। ইমতিয়াজকে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন। এই কান্না কষ্টের নয়, সুখের। আজ প্রথম মা ডাক শুনলেন তিনি। সাবধানে থেকো তোমরা। ইরাবতী, তুমি আমাকেও মেরে ফেলবে না তো? গাড়িতে বসে বাচ্চাদের মতো প্রশ্ন করে বসলো ইমতিয়াজ। মুচকি হাসলো ইরা। বাচ্চাদের মতো কথা বলছেন যে? ইমতিয়াজ আর কোনো উত্তর দিল না। আমরা কোথায় যাচ্ছি? আপাতত আমরা পুরান ঢাকা যাচ্ছি। ওখানে পাপা একটা হোটেল বুকিং করে রেখেছে। 307 নাম্বার রুমটা ইমতিয়াজদের। হোটেলে আসতেই হোটেল ম্যানেজার চাবি সহ সব কিছু বুঝিয়ে দিলেন। কাপড় চেঞ্জ করে বিছানায় গা এড়িয়ে দিল ইরা। আজ বড্ড ক্লান্ত লাগছে, সাথে চোখটাও লেগে আসছে। ঘুমটা ভেঙে যায় এক ভয়ঙ্কর স্বপ্নে। ইরা, তুই ওই শয়তানের ফাঁদে পা দিলি মা। তুই আমাদের যে কথা দিয়েছিলিস সেই কথাটা এত রাখলি না। ছি ইরা, ছি, এতটা স্বার্থপর তুই। যে পুরুষ তোর বোনের জীবন নষ্ট করে দিল, তুই তাকে ভালোবেসে সংসার করছিস। ঘুম থেকে লাফিয়ে উঠল ইরা। চেয়ার ছেলে বিছানায় ইরার পাশে এসে ইমতিয়াজ বসলো। ইরাবতী, কি হয়েছে তোমার? কিছু না। তাহলে একভাবে ঘুম থেকে লাফিয়ে উঠলে কেন? একটা
খারাপ স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? থাক না, কি করবেন জেনে। হুম। জানালা দিয়ে তাকিয়ে দেখলো চারিদিকে সন্ধ্যা নেমে আসছে। বাইরে যাবেন? কেন? আমার সাথে ঘুরতে। ঠিক আছে চলো। দুজনেরই বাইরে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে ইরা এটা ওটা খাওয়ার বায়না ধরতে থাকে, আর ইমতিয়াজ সেগুলো পূরণ করছে। ভালোই লাগছে তার, এটাই তো চেয়েছিল সে, তার ইরাবতী সাথে হাঁটা খাওয়া, তাকে খুশি রাখা। কি এভাবে তাকিয়ে আছেন কেন? তুমি শুধু আমার ইরাবতী, পৃথিবীর সব নিয়ম ভেঙে আমি শুধু তোমাকেই চাইবো। কেটে গেল কয়েক মাস। ইমতিয়াজের সব ইচ্ছে পূরণ করার দায়িত্ব যেন ইরার। সে যা চায়, যা সব কিছুর অক্ষরে অক্ষরে পালন করছে ইরা। নিয়ম করে রোজ ঘুরতে বের হওয়া, ইমতিয়াজকে খাওয়ানো, বকাঝকা করা, ইচ্ছে করে ঝগড়া বাঁধানোই যেন তার নিত্যদিনের কাজ। আর ইমতিয়াজও সেগুলো হাসি মুখে মেনে নেয়। তার ইরাবতীর বকাবকি শোনার জন্য ইচ্ছে করেই এটা ওটা ভুল করে। ইরার উপর এখন পূর্ণ বিশ্বাস তার। এতদিনে ভেতরে ভেতরে যে একটা ভয় ছিল তা আজ কেটে গেছে। সে বুঝে গেছে ইরাবতী শুধু আমার। ইরাবতী আমার কোনো ক্ষতি করতেই পারে না, বরং সে আমাকে আমার থেকেও বেশি ভালোবাসে। কি মিস্টার ইমতিয়াজ, বলেছিলাম যে আমার জন্য আইসক্রিম আনতে এনেছো? হ্যাঁ জানি তো, এটাই তোমার স্বভাব। সব সময় এটা না হয় ওইটা আনতে ভুলে যাও, বিশেষ করে আমার সব জিনিস। বাইরে যাও। কি আমাকে চলে যেতে বলছো? ঠিক আছে, থাকবো না আমি আর আপনার সাথে। আরে পাগলি, তুমি যাও, আমিও আসছি। আজ দুজনে মিলে এতগুলো আইসক্রিম খাবো, ঠিক আছে? ওকে। ইরা এই বেলপুরি খাচ্ছে, এই ফুচকা খাচ্ছে, আবার কোনো আইসক্রিম। আজ আর রাতে কিছু খাবো না রে ভাইয়া, ঢেকুর তুলে বলল ইরা। আইসক্রিম খাওয়া হয়েছে? হ্যাঁ, সাথে আরও কয়টা নিয়ে নাও, বাসায় গিয়ে খাবো। ইস, ঠান্ডা লেগে যাবে তো। লাগবে না। ইমতিয়াজ আরো 5টা আইসক্রিম সাথে নিয়ে নিল। চলেন না দুজনে একসাথে গলায় ফাঁস দিয়ে মরে যাই। কোন দুঃখে শুনি? মনের সুখে। আমার মনে এত রং লাগে না ইরাবতী, এখনো বাচ্চা কাচ্চার মুখ দেখিনি। আর তুমি বলছো কিনা মরে যেতে হবে না? হবে না, এটা কিছুতেই হবে না। বাসায় এসে দুজনেই শুয়ে পড়ল। কাছে আসো ইরাবতী, একটু আদর করো। ন্যাকামো ছাড়া আজ খুব ক্লান্ত লাগছে। ওকে ঘুমাও। না আমি ঘুমাবো না, আমার ভয় লাগে। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমাও। ইমতিয়াজ ইরার মাথায় হাত বুলাতে বুলাতে গুনগুন করে গান গাইছে। ঘুমের দেশে হারিয়ে গেল ইরা। রাতের বেলা ভয়ঙ্কর স্বপ্নগুলো তাড়া করে বেড়ায় তাকে। ইরা, তুই তো পারলি না, এবার না হয় আমি আমার কাজটা সেরে ফেলবো, অতঃপর আইনের কাছে আত্মসমর্পণ করবো। ফাঁসির দড়িতে ঝুলতে আমার কোনো ভয় নেই ইরা, কিন্তু অনেক মেয়ের যে জীবন নষ্ট করেছে তাকে তো দুনিয়া থেকে বিদায় করতে পারবো। বলেই ইমতিয়াজের বুকে এক কূপ বসিয়ে দেয় আফসানা। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ছে ইমতিয়াজ। সুন্দর দেহকানা গলাকাটা মুরগির মতন মাটিতে ছটফট করতে থাকে। না মা না, বলে চিৎকার করে উঠল ইরা। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে, সারা শরীর তরতর করে কাঁপছে। তার চিৎকারে পাশ থেকে দর ভরিয়ে ওঠে বলে বসে ইমতিয়াজ। কি হয়েছে ইরাবতী? স্বপ্ন। আবারও স্বপ্ন? কি হয়েছে বলো তো? এখানে আসার পর থেকে দেখছি রোজ রাতে ঘুমের মধ্যে কেঁদে ওঠো। ভূতটুত কিছু লাগলো নাকি? কালই আমি তোমাকে ভালো ডক্টর বা কোনো হুজুরের কাছে নিয়ে যাব। না লাগবে না, আমি ঠিক আছি। ইমতিয়াজ প্রায় খেয়াল করেছে ইরা আজকাল কেমন পাগলের মতো আচরণ করছে। একা একা কথা বলে, ইমতিয়াজের সাথে মরে যাওয়ার কথা বলে। রাতে হঠাৎ ঘুম থেকে কেঁদে ওঠে, জিজ্ঞেস করলে কিছু না বলে, বা স্বপ্ন এটুকুই বলে। তার এমন করার কারণ খুঁজে পেল না ইমতিয়াজ। ইরাকে নিজের বাহুডোরে আগলে রাখলো ইমতিয়াজ। এখানে ঘুমাও, তাহলে আর ভয় লাগবে না। বাকি রাতটুকু ইমতিয়াজের বুকের উপরে ঘুমালো ইরা। ইরার মন ভালো করার জন্য পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে যাওয়ার জন্য ইরাকে রেডি হতে বলল। আপনি সব জায়গায় আমাকে একসাথে করে নিয়ে যান কেন? কারণ তুমি পাশে থাকলে কেউ আমার কিচ্ছু করতে পারবে না। এত বিশ্বাস? আর যদি আমি আপনাকে মেরে ফেলি? এমনটা তুমি করতেই পারবে না, কারণ তুমি যে রূপবতী মায়াবী আমার ইরাবতী। যদিও বা এমনটা হয়ে যায় যে আমার হাতেই আপনার মৃত্যু হলো, তাহলে আমি হাসতে হাসতে মৃত্যুকে উপভোগ করব। পার্কের ভেতরে হাঁটতে হাঁটতে হঠাৎ ইরা বলে উঠল, চলুন না দুজনে একসাথে মরে যাই।
এতদিন ইরার কথা মজা ভেবে উড়িয়ে দিল, আজ সেই কথার গুরুত্ব দিল ইমতিয়াজ। তোমার কি হয়েছে ইরা? আজকাল কেমন অদ্ভুত অদ্ভুত কথা বলছো তুমি? আমি এই মানসিক অশান্তি নিতে পারছি না। কিসের অশান্তি ইরা? বলো আমায়। চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। না, আমি ঠিক আছি। বিকেল বেলায় হোটেলে চলে আসে দুজন। আগুন আর ঘি পাশাপাশি থাকলে ঘি তো গলবেই। আমিও যে এই মানুষটার মায়ায় পড়ে গেছি, তাকে ছেড়ে থাকা সম্ভব না, আবার তাকে নিয়েও থাকা সম্ভব না। এই মানুষটাকে কিভাবে মারবো আমি? ভাবতেই ভেতরটা কেঁপে উঠল ইরার। পরক্ষণেই আবার মা বোনের কথা ভাবলো, নিজের প্রতিজ্ঞার কথা ভাবলো। আমাকে এতটা স্বার্থপর হলে চলবে না। আজানের কিছুক্ষণ আগে গরম গরম 1 কাপ চা নিয়ে এলো ইরা। 1 কাপ চা আনলে যে, তুমি খাবে না? এই 1 কাপেই আজ আমরা দুজনে ভাগ করে খাবো। বাহ, কি রোমান্টিক বউ আমার। ইমতিয়াজ কিছুটা চা খাওয়ার পর বাকিটা ইরা খেয়ে নিল। কাপটা টেবিলে রাখতে রাখতে ইরা জিজ্ঞেস করলো, এই পর্যন্ত আপনি আমায় মোট কয়টি চিঠি দিয়েছেন? 100টি। চলুন না আজ শেষবারের মতো এই ভোর সন্ধ্যায় হাতে হাত রেখে একটু ঘোরাঘুরি করি। শেষবার বলছো কেন ইরা? এমনি। এটা কোনো কথা হলো? হ্যাঁ ভালো, বাদ দিন তো ওসব। ইমতিয়াজ ইরা কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলল, ভালোবাসি ভালোবাসি। ভালোবাসি ভালোবাসি বলে চিল্লাতে থাকা লোককেও আমি বদলে যেতে দেখেছি। আমি দেখেছি ভালোবাসার মানুষকে ধর্ষণ করতে। আমি এটাও দেখেছি সেই মানুষটাকে বিক্রি করে দিতে। বাদ এসব তুমি কি বলছো? সবাই এক না ইরাবতী? দিন সেসব কথা। বাইরে বের হলো দুজন। চাঁদনি ভরা এই জ্যোৎস্না রাতে তুমি আমি মিলে ভালোবাসার অতল সাগরে হারিয়ে যাব। ইরাবতী, ওই চাঁদের দিকে একটু তাকাও তো। কেন? আরে তাকাও না। তাকালাম। এবার একটু নিজেকে দেখো তো, তোমার আর ওই চাঁদের মধ্যে কি কোনো অমিল পাও? দেখলাম। আজব কথাবার্তা পান কই থেকে? আমি মনে করি তুমি ওই চাঁদের থেকেও সুন্দর। ওই চাঁদের গায়েও দাগ আছে, কিন্তু আমার ইরাবতীর মধ্যে কোনো ত্রুটি নেই। লাজুক হাসি দিল ইরা। আজ দুজনে অনেক ঘোরাঘুরি করলো। রাস্তায় ফুচকা খেতে খেতে ইমতিয়াজের সাথে খুব ঝগড়া করলো, ঠিক যেমনটা সে চায়। ইরাবতী, আজকের এই রাতের মতো আমাদের জীবনের প্রতিটি রাত হোক। বাসায় ফিরেই ইমতিয়াজকে জড়িয়ে ধরে খুব কান্না করছে ইরা। ইরাবতী, কি হয়েছে তোমার? আমার পরিটার কি হলো হঠাৎ? কোনো উত্তর নেই। তোমার কি মন খারাপ এখন চলে আসছি বলে? তুমি কি আরো ঘুরতে চাও? ইরা মাথা নাড়িয়ে না জানালো। তাহলে কাঁদছে কেন আমার পাগলিটা? আজ আমি আপনার বুকে মাথা রেখে ঘুমাবো। কথা বলার সময় গলাটা ধরে আসছে ইরার। ঘুমাতে ইচ্ছে হলে ঘুমাবা, এতে কান্না করার কি আছে? বিছানায় শুয়ে ইমতিয়াজের সারা শরীরে চুমু খেলো ইরা। দুটি দেহ একে অপরের সাথে মিশে গেল। রোজ রাতের মতো আজও সেই একই স্বপ্ন দেখলো ইরা। ইমতিয়াজের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। সকালবেলা নিজ হাতে পরম যত্নে ইমতিয়াজকে খাইয়ে দিল ইরা। আজ আরো একটি চিঠি লিখে দিন আমায়। তুমি বলতে হবে না, আমি তো নিজে থেকেই লিখে দেই। প্রিয় ইরাবতী, প্রচণ্ড মন খারাপে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার মতো একজন মানুষ আমি আমার জীবনে চেয়েছিলাম, যে ভালোবাসার চাদরে সবসময় আমায় মুড়িয়ে রাখবে। আর সেটা আমি পেয়েছি। নিজেকে আমি ভাগ্যবান মনে করি, কারণ আমি একটা মেয়ের বিশ্বাসের যোগ্য হতে পেরেছি, একটা মেয়ে ভালোবাসার মানুষ হতে পেরেছি, একটা মেয়ের হাসির কারণ হতে পেরেছি। ভালোবাসা বলতে আমি এখন শুধু তোমাকেই বুঝি। মাকে হারিয়ে ফেলার পর ভালোবাসা কি সেটা আমি ভুলেই গেছিলাম, কিন্তু তোমাকে পাওয়ার পর ভালোবাসা শব্দের নতুন অর্থ খুঁজে পেলাম। যদি কখনো হারিয়ে যাই তবে আমার জন্য চোখের জল ফেলো না, কারণ তোমার চোখে যে জল মানায় না। যে চোখের দিকে তাকালে নেশা ধরে যায়, যে মুখের দিকে তাকালে ক্লান্তি দূর হয়ে যায়, সেই মুখের যা কালো মেঘের অন্ধকার মানায় না ইরাবতী। যদি আমায় খুব মনে পড়ে তবে দূর আকাশে তাকিয়ে দেখো আমি হাসছি মিটিমিটি। যদি কখনো ওই মায়াবী দুটি চোখে জল ঝরে তবে মনে রেখো মেঘ গর্জন করে ওই আকাশ ফেটে বৃষ্টি নামবেই। এমন নীল আকাশে কালো মেঘ মানায় না ইরাবতী। কালকের এই রাতটা আমার জীবনে চিরস্মরণীয় হতে থাকবে। এমন রাত আমার জীবনে বারবার ফিরে আসুক। আমি তোমার সাথে আরও অনেকগুলো বছর পার করতে চাই। তোমার হাতে হাত রেখে বৃদ্ধ হতে চাই।
ইমতিয়াজ খান। চিঠিটা ভাঁজ করে ইরার হাতে দিল ইমতিয়াজ। ইরা চিঠিটা বাকি চিঠিগুলোর মধ্যেই রেখে দিল। রেখে দিলে যে পড়ে দেখবে না? পরে একবার সময় করে পড়ে নিব। জানালার গ্রিল ধরে বাইরের দিকে তাকিয়ে আছে ইমতিয়াজ। হাত পেছনে দিয়ে ইমতিয়াজের পেছনে এসে দাঁড়ালো ইরা। ইমতিয়াজ, বলো পাগলি। একবার জড়িয়ে ধরবেন আমায়? একবার কেন, বারবার ধরবো। বলো কতক্ষণ জড়িয়ে ধরে থাকতে হবে? বলে হাসি মুখে ইরাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নিল। বুকের মধ্যে দুবার আঘাত হলো, সাথে সাথে চোখটা খুলে দিল ইমতিয়াজ। তরল তাজা রক্ত পা গড়িয়ে টপ টপ করে নিচে পড়তে লাগলো। ইরার হাতে রক্তে লাল হয়ে যাওয়া ছুরি, সেই ছুরিটা সেই কিনে দিয়েছিল। ইরা ইমতিয়াজের দিকে তাকালো। সারা শরীরটা ঘেমে গেছে, তাও মুখে হাসি। নিজেই নিজেকে আঘাত করতে গিয়ে থেমে গেল ইরা। হাত কাঁপছে। নিজেকে হত্যা করার মতো এতটা সাহস জোগাড় করতে পারলো না সে। নিজ হাতে রক্ত ঝরানোর জন্যই কি সেদিন আমায় রক্ত দিয়ে বাঁচিয়ে রেখেছিলে ইরাবতী? তোমার সাথে আরও একটা ভোর, আরও একটা প্রহর কাটালে কি খুব ক্ষতি হয়ে যেত? বলেই মাটিতে লুটিয়ে পড়ল ইমতিয়াজ। নিজের বুকে একবার হাত রেখে সেই হাতটা আবার নিজের চোখের সামনে মেরে ধরল ইমতিয়াজ। লাল টকটকে কি তাজা রক্ত! রক্তের ঋণটা বোধহয় শোধ হয়ে গেল ইরাবতী। ইরা কোনো উত্তর দিল না, ঝড় পদার্থের মতো দাঁড়িয়ে রইল। পর জন্মে আমরা পাখি হয়ে জন্মাবো, কারণ মানুষেরা বেইমানি করতে পারে, পশু পাখি না। অতি কষ্টে মুখে হাসি রেখা টানল ইমতিয়াজ। যত্ন করে ভালোবেসে আঘাত করার জন্য ধন্যবাদ প্রিয় ইরাবতী। শেষবারের মতো ঝাপসা চোখে অস্পষ্ট দেখতে পেল তার ইরাবতীকে। নিস্তেজ হয়ে দেহটা ফ্লোরে পড়ে রইল। ধপ করে ইমতিয়াজের পাশে বসে পড়ল ইরা। চোখ দুটো এখনো বন্ধ হয়নি। চোখ দুটি যেন এখনো তার ইরাবতীকেই দেখছে। রক্তে মাখা হাতে ইমতিয়াজের মুখে হাত বুলিয়ে দিল ইরা। চোখ দুটি বন্ধ হয়ে গেল। ইমতিয়াজকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠল ইরা। চিঠিগুলো নিজের কাছেই রেখে দিল সে। চিৎকার শুনে নিচ থেকে ম্যানেজার সহ আরো কয়েকজন লোক ছুটে আসলেন। নিচে পড়ে আছে ইমতিয়াজ, সারা শরীর রক্তে মাখামাখি। তার পাশেই বসে আছে তার বিবাহিতা স্ত্রী ও তার পাশে রক্তে লাল হয়ে যাওয়া ছুরি পড়ে রয়েছে। এমন দৃশ্য দেখে সবাই আটকে ওঠে। ম্যানেজার বাইরে থেকে দরজা লক করে দ্রুত নিচে নেমে আসে। ম্যানেজার আগে পুলিশকে, পরে সেলিম খানকে ফোন করে সবটা জানায়। খবর পেয়েই রুবি বেগম অজ্ঞান হয়ে যান। রুষা ঈশা কান্না করতে করতে অস্থির। পাথরের মতো ঠায় দাঁড়িয়ে রইলেন উর্মিমালা। এই কথা মানতে নারাজ সেলিম খান। ইরা এমন করার মতো মেয়েই না। পরে সিসিটিভি ফুটেজ দেখে সবটা ক্লিয়ার হয়। পোস্টমর্টমের জন্য লাশ নিয়ে যাওয়া হয়। সেলিম খান তাতে বাধা দেন। যেখানে সবকিছু ক্লিয়ার, কিভাবে মারা হয়েছে, কে মেরেছে সব, সেখানে লাশ কাটাছেঁড়া করে লাশকে তিনি কষ্ট দিতে চান না। ইরাকে গ্রেফতার করে ইন্সপেক্টর আকাশ দুটো খুন করেছে সে। তার প্রতিটি প্রমাণ স্পষ্ট। ইমতিয়াজের দাফনের কাজ শেষ করা হলো। ইন্টারনেটের মাধ্যমে গোটা বিশ্ব ছড়িয়ে গেল নিউজটা। কেউ কেউ ইরাকে বাহাবা দিচ্ছে, আবার কেউ কেউ ছিছি করছে। ইতিমধ্যে অনেক ছেলে পেলে রাজপথে নেমে গেছে ইরাকে মুক্ত করার দাবিতে। পরের দিনই কোর্টে চালান করে দেওয়া হয় তাকে। 3 দিনের জন্য রিমান্ড কার্যকর হয়। দূর থেকে মেয়েকে এক নজর দেখলেন আফসানা। 2জন নারী কনস্টেবল ইরাকে লাঠি দিয়ে আঘাত করতে থাকে। গায়ে গরম জল পর্যন্ত ঢালা হচ্ছে, তাও ইরার মধ্যে কোনো প্রক্রিয়া নেই। সারা শরীর রক্তবর্ণ হয়ে গেছে। ইরার দিকে 1 গ্লাস জল এগিয়ে দিল ইন্সপেক্টর আকাশ, কিন্তু ইরা সেই জল খেলো না। স্যার, মেয়েটা গতকাল থেকেই কিচ্ছু খায়নি, এভাবে থাকলে তো মরেই যাবে। তোমরা যাও, আমি দেখছি। চেয়ারে বসে আছে ইরা, তারই সামনে বসেছে আকাশ। তারপর বলো, নিজের স্বামীকে এভাবে মারলেন কেন? ইরা কোনো উত্তর দিল না। ব্যাস, বলতে হবে না, শুধু এটা বলো কাল থেকে কিছু খাচ্ছ না কেন? তাও কোনো উত্তর দিল না। চাকরি জীবনের 5 বছর হয়ে গেছে আকাশের। এমন আসামি সে আগে কখনো দেখেনি। মনে হচ্ছে কোনো জড় পদার্থকে পেটানো হচ্ছে। কোনো রেসপন্স নেই। আদৌ কি এই মেয়েটা বেঁচে আছে, নাকি বেঁচে থেকেও মরে গেছে? রাত 12টা ডিউটি ছেড়ে বাড়ি চলে গেলেন আকাশ। পরের দিন সকালে আসতেই লামিয়া বলে উঠল, স্যার, এই মেয়েটা খুবই ভয়ঙ্কর। সারা রাত ঘুমাতে দেয়নি, কখনো জোরে হাসে, কখনো কাঁদে। তার কাছে গিয়ে দেখি চিঠি পড়ছে। সারাটা রাত খুব ভয়ে কাটলো স্যার। কই দেখি তো কি বলে লামিয়াকে সরিয়ে ইরার কাছে গেল আকাশ। এখনো ইরা চিঠি পড়ছে। 101টা চিঠি
পড়া কি চারটেখানি কথা? ইরার পাশে অনেকগুলো চিঠি ভাঁজ করে পড়ে আছে। আকাশ দূর থেকে ইরাবতী শব্দটা দেখল। নামটা যেন চিঠির মধ্যে জল জল করছে। পেছন থেকে ইরাবতী বলে ডেকে উঠল আকাশ। পেছন ফিরে তাকালো ইরা। ইরার এমন মায়াময় তাকানোতে আকাশ আবারও ইরাবতী ডেকে উঠল। সাথে সাথে ইরা চেয়ার ছেড়ে উঠে আকাশের গলা টিপে ধরলো। ধাক্কা দিয়ে কোনো রকমে আকাশ নিজেকে ছাড়িয়ে নিল। কাশতে লাগলো আকাশ। লামিয়া দ্রুত এক গ্লাস জল এগিয়ে দিল। এক ঢোকে সব জল খেয়ে নিল আকাশ। ভয়ঙ্কর মেয়ে রে বাবা। আবারও লামিয়াকে চলে যেতে বলল আকাশ। সে একা একটু ইরার সাথে কথা বলতে চায়। ছেলেটার সাহস আছে, মানতে হবে। এত কিছুর পরেও একা কথা বলবে? ইরা, আপনি খুব সুন্দর ও ভালো একটি মেয়ে। আমি জানি এই খুন দুটোর পেছনে খুব বড় কারণ লুকিয়ে আছে। আমি সেই কারণ জানতে চাইবো না। আমি শুধু এটা বলবো, আপনি চাইলে আমি আপনাকে পালিয়ে যেতে সাহায্য করতে পারি। আপনার থাকার জায়গা না থাকলে আপনি আমাদের বসে থাকতে পারেন। তাও ইরার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। দিন রাত এক চেয়ারে বসে বসে মৃত্যুর দিকে ঝুঁকে পড়ছে মেয়েটা। অহনা, অনু, আফসানা, শাওন মিলে ইরাকে দেখতে এসেছে, কিন্তু কারোর সাথেই দেখা করেনি ইরা। ইন্সপেক্টর আকাশ বারবার করে বলেছেন, আপনার বাড়ির লোক আপনার সাথে দেখা করতে এসেছে, কিন্তু সে কথা যেন ইরার কান অব্দি পৌঁছায়নি। আবারও ইরাকে কোর্টে তোলা হলো। দূর থেকে আফসানা, অহনা, অনু, শাওন দেখলো। মানুষের ভিড় ও পুলিশের কারণে কাছে যেতে পারলো না কেউই। সুন্দর রূপবতী মেয়েটারও আজ চোখের নিচে কালি পড়ে গেছে, চাপা ভেঙে গেছে, শরীর স্বাস্থ্য শুকিয়ে গেছে, ঠিকমতো হাঁটতে পারছে না। দেখে মনে হচ্ছে কোনো এক কঙ্কাল দাঁড় করিয়ে রাখা হয়েছে। ইরার এমন অবস্থা দেখে কান্না করছে সবাই। এখন আর কেঁদে লাভ কি? ইরার শারীরিক অবস্থা খারাপ হওয়ার কারণে নতুন আর কোনো শাস্তি প্রদান করা হয়নি। ইরা সুস্থ হওয়ার আগ পর্যন্ত হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় থাকার আদেশ জারি হলো। কোনো মতেই ইরাকে খাবার খাওয়ানো যাচ্ছে না। বাধ্য হয়ে ইরার শরীরে স্যালাইন দেওয়া হচ্ছে, কিন্তু সেই স্যালাইন ও বারবার খুলে ফেলছে সে। আজ 7 দিন মরেও বেঁচে আছে সে। এখনও হাতের মুঠে চিঠিগুলো রয়েছে। পরদিন সকালে হসপিটালের ফ্যানের সাথে ঝুরে পড়ল মেয়েটা। একটা চিঠির উল্টো দিকে রক্ত দিয়ে লেখা, আমি আপনার সাথে কোনো বেইমানি করিনি। দেখেন, আমিও আপনার কাছে আসছি। আপনি চান বা না চান, পরজন্মে আমি শুধু আপনাকেই চাইব। চিঠিটা পড়ে চোখের জল ধরে রাখতে পারল না আকাশ। সত্যি ভালোবাসাগুলো অদ্ভুত হয়। ভালোবাসার মানুষের জন্য হাসি মুখে মৃত্যুকে বরণ করে নেওয়া যায়, সেটা ইরাকে না দেখলে বুঝতাম না। ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলার পর বেঁচে থাকাটাও যেন কঠিন হয়ে যায়। এই যে বন্ধুরা, শুনতে পাচ্ছ? প্রতিদিন নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো না প্লিজ। আর হ্যাঁ, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। কেমন? ধন্যবাদ।